বাছাইয়ে ময়মনসিংহে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল। চট্টগ্রামে জামায়াত প্রার্থীর। কাল থেকে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুরু। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত মির্জা ফখরুলের। 22 জানুয়ারি তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরুর প্রস্তুতি পরিদর্শন। কক্সবাজার 4 আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে ডাকযোগে প্রাণনাশের হুমকি। থানায় জিডি। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা। শরীয়তপুরে খোকন চন্দ্র হত্যা মামলায় কিশোরগঞ্জে গ্রেপ্তার 3। যশোরে চলন্ত মোটরসাইকেলে গুলি করে বিএনপি নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার 2। এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত দেশ। বিভিন্ন জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে পুরো দমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপে কিনা। তবে থাকছে আপিলের সুযোগ। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 143 জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই শেষে 38 জনের মনোনয়ন বাতিল এবং 2 জনের মনোনয়ন স্থগিত করা হয়। রোববার বাছাইয়ের শেষ দিনে চট্টগ্রাম 9 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। দ্বৈত নাগরিকত্বের কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আমার দ্বৈত নাগরিকত্ব সারেন্ডার করে অ্যাপ্লিকেশন দিছি এবং তারা আমাকে আগামী 5 তারিখ অ্যাপয়েন্টমেন্ট দিছে। ফেনী 1 আসনে 10 জন প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফেনী 2 আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও ফেনী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। দিনাজপুর 3 আসনে মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার স্থলে বিকল্প প্রার্থী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফেনী এলাকায় যেহেতু আমাদের নেত্রী এলাকা ছিলেন, এটা একটা ভিআইপি এলাকা ছিলেন, ইনশাল্লাহ আমি কোনো চাপ মনে করছি না। নওগাঁ 4 আসনে 7 জন প্রার্থীর মধ্যে 4 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ 7 আসনে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে বিএনপির প্রার্থী ডাক্তার মাহবুবুর রহমান লিটন সহ 6 জনের মনোনয়ন বাতিল করা হয়। ভোলার 4টি সংসদীয় আসনে যাচাই শেষে 24 জনের মনোনয়ন বৈধ এবং 7 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। ভোলা 1 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে আন্দালিব রহমান পার্থের মনোনয়নপত্র। নরসিংদীর 3টি আসনে 4 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। নেত্রকোনা 1 আসনে বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল এবং নেত্রকোনা 4 আসনে লুৎফুজ্জামান বাবরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জের 3টি সংসদীয় আসনে যাচাই বাছাই শেষে 18 জনের মনোনয়ন বৈধ ও 14 জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিলদের মধ্যে জাতীয় পার্টির মুজিবুল হক চূন্য রয়েছেন। বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন কটিয়াদি পাখন্দিয়ার থেকে ব্যাপক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি আমরা। পীর সাহেব চরমনাই একজন যোগ্য নেতা, তার দল একটি গ্রহণযোগ্য দল। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে 33 জন প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে মোট 45টি মনোনয়নপত্রের মধ্যে 32টি বৈধ ও 13টি বাতিল হয়েছে। শেষ দিনে সিরাজগঞ্জ 4, 5 ও 6 আসনে 26 জনের মধ্যে 7 জনের মনোনয়ন বাতিল হয়। ভোটারদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে, ভোটারের প্রচারণা কাজে বাধা দেওয়া হচ্ছে এবং ভোট কেন্দ্রে কেউ যেতে পারবে না, এই টাইপের কথা আমরা শুনতে পাই। নির্বাচনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবং আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক দল এনসিপি, সেখান থেকে আমি মনোনয়ন পেয়েছি। বাতিল হওয়া এসব প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। মনোনয়ন যাচাই বাছাই শেষে এখন প্রার্থীদের চোখ আপিল ও প্রতীক বরাদ্দের দিকে। শামসুল আরেফিন, এখন।
সিলেটের হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় 22শে জানুয়ারি তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরুর প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন তিনি। রোববার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছান। পরে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেন। পরে নির্বাচনী প্রচারণা শুরুর কার্যক্রমের খোঁজ খবর নেন তিনি। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত সফরে আসলেও সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছে জেলা বিএনপি। কক্সবাজার ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ডাকযোগে পাঠানো হয়েছে কাফনের কাপড় সহ একটি চিঠি। সকালে উখিয়ায় নিজ বাসভবনে এই চিঠি ও পার্সেল পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন শাহজাহান চৌধুরী। চিঠিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দেয়া হয় এই প্রার্থীকে। প্রেরক মুমিনুল আলম নামের এক ব্যক্তি নিজেকে ব্যাটালিয়ন 71 কক্সবাজার নামক একটি কথিত সংগঠনের আঞ্চলিক সমন্বয়ক হিসেবে দাবি করেন। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার পরিণতি ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মতোই হবে। উখিয়া উপজেলা বিএনপির নেতারা জানান, গত 23শে ডিসেম্বর কক্সবাজার পোস্ট অফিস থেকে চিঠিটি পাঠানো হয়। এই ঘটনায় পরিবারসহ প্রার্থী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মোবাইল ফোনে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করছি, সেখানে যাতে বিরত থাকি নির্বাচন থেকে। অন্যথায় তারা আমাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করার কথা বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমি নির্বাচন করে যাব হয়াতমত আল্লাহর হাতে, এই কথা আমি বিশ্বাস করি এবং সকলকে আমি আমার জন্য দোয়া করতে অনুরোধ করছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আশুলিয়ার শ্রীপুর দারুল এহসান মাদ্রাসায় এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী এ সময় কোরআন খতমে অংশ নেন। দোয়া শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়। ঢাকা জেলা যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে এই দোয়া মাহফিলে বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ডামুড্ডায় পল্লী চিকিৎসক খোকন চন্দ্র দাস হত্যার ঘটনায় 3 জনকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে বাজিতপুর থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 8-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। এর আগে গত 31 ডিসেম্বর রাত 9টার দিকে ডামুড্ডার কেউরডাঙ্গা এলাকায় ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন চন্দ্র দাসের সময় তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে শনিবার সকালে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস ডামুড্ডা থানায় 3 জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা করেন। ওই 3 যুবক যশোরে চলন্ত মোটরসাইকেলে গুলি করে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় তার জামাতা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শ্বশুর আলমগীরের সম্পত্তি ও বাড়ির প্রতি লোভ ছিল শঙ্করপুর এলাকার বাসেদ আলী পরশের। এছাড়া আলমগীরের মেয়ের ওপরও দীর্ঘদিনের ক্ষোভ ছিল তার। এদিকে একই এলাকার আমিনুল ইসলাম সাগরের সঙ্গেও আলমগীরের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই হত্যার পরিকল্পনা করে তারা। ভাড়াটে দুর্বৃত্ত দিয়ে এই হত্যাকাণ্ড হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শঙ্করপুর এলাকায় ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় কোতোয়ালি থানায় 2 জন সহ অজ্ঞাত আরও 45 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী।
সারা দেশে জেঁকে বসেছে শীত। তীব্র শীতের কবলে বিপাকে জনজীবন। হিমেল হাওয়ায় যেন শীত বেড়েছে আরও কয়েক গুণ। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতে বেশি কষ্ট পাচ্ছেন শ্রমজীবী মানুষরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজশাহীতে আজ তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত পুরো নগরী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু এই জনপদে মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে নগর জীবন। বেশি বিপাকে নিম্ন আয়ের শ্রমজীবীরা। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। কি করবো, ঠান্ডা আসতে হবে, পেটও আসতে হবে, আসতে যে হবে আল্লাহ দেবে রুজি, আল্লাহ দিলে হয়েছে, না হলে যদি ঘুরে বাড়ছে। ঠান্ডা খুব বেশি পড়ছে, আগের সাথে খুব বেশি পড়ছে, পানির মতন কুয়াশা পড়ছে, কাজ কাম করতে খুব অসুবিধা। যশোরে ক্রমেই শীতের দাপট বাড়ছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আর কুয়াশার দৃষ্টিসীমা ছিল 50 মিটার। কুয়াশার তীব্রতায় সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। সময় মতো ঘর থেকে বের হতে না পারায় অনেক শ্রমজীবী পাচ্ছেন না কাজের সন্ধান। চুয়াডাঙ্গায় সকাল থেকেই ঘন কুয়াশার সাথে গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ চুয়াডাঙ্গায় 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে বৃষ্টির কারণে তাপমাত্রা আরও কমতে পারে, এমনকি টানা শৈত্যপ্রবাহের কবলে আবারও পড়তে পারে চুয়াডাঙ্গাবাসী। শীতের অসহনীয় মাত্রায় দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। এই যে 4 কিলো রাস্তা আসে শীতের ভিতর ঠান্ডায়, কোনো কাজ কাম নেই। আজ 15-16 দিন, কালকে একটু রোদ দেখা গেল, আবার আজকে শীত, আমাদের দেশ ঠান্ডা, নামাজ পড়ার জন্য পানি ঠান্ডা। শীতের বেলা উঠে চারিদিকে হাঁটাহাঁটি করে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বাইরে এসে কঠিন ঠান্ডা। দিনাজপুরে অব্যাহত রয়েছে শীতের প্রভাব। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে সূর্যের তাপ তেমনভাবে অনুভূত না হওয়ায় শীতের কনকনে ভাব এখনো কাটেনি। প্রত্যয় দাস, এখন। দর্শক, শীতের আরও খবর জানাতে বগুড়ার বনানী থেকে এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। শুরুতে যাচ্ছে অনিকের কাছে। অনিক, চুয়াডাঙ্গার শীতের পরিস্থিতি জানাবেন আমাদের। ছিন্নমূল মানুষের ভোগান্তি কেমন দেখছেন? চুয়াডাঙ্গায় কিন্তু গত কয়েকদিনের যে শীত পরিস্থিতি, সেটি কিন্তু আসলে অস্বাভাবিক হারে বাড়ছেই। প্রতিদিনই তাপমাত্রা নিচের দিকে নামছে, তাপমাত্রার পারদ নিচের দিকে নামায় এবং হিমেল বাতাসের কারণে কিন্তু শীত বেশি অনুভব হচ্ছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে লাইবা, যে চুয়াডাঙ্গা এমন একটি অঞ্চল যে অঞ্চলে কিন্তু প্রতি বছরই শীতের আসলে প্রকোপটা থাকে। চলতি এই মৌসুমে কিন্তু বেশ কয়েকটি আসলে তাপমাত্রা নিচে ছিল, যার ফলে কিন্তু আসলে শীতের প্রকোপটা এই বছর একটু বেশি। কাজের সন্ধানে প্রতিদিন আসলে বাসার বাইরে বের হয়। আমি সকাল থেকেই দেখেছি যে আসলে যারা কাজ অনুপাতে তাপমাত্রা সকাল থেকে কিন্তু কুয়াশা ছিল এবং হিমেল বাতাসের কারণে ঠান্ডার মাত্রা কিন্তু আসলে আজকে অনেক। এছাড়াও আসলে সন্ধ্যার পরে সড়কে যে মানুষজনের উপস্থিতি, সেটা অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই কম। এছাড়া যদি এই শীত বাড়ায়, হঠাৎ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি ভর্তি হচ্ছে। চিকিৎসকদের পক্ষ অপ্রতুল এবং বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে যে ছিন্নমূল পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে এই সরকারি কম্বলগুলো, শীত বস্ত্রগুলো আসলে পৌঁছাচ্ছে না। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে আসলে তাপমাত্রার বাড়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ কোনো সুখবর নেই। সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ। তাপমাত্রা নিচের দিকে আসবে, শৈত্যপ্রবাহ পড়বে, ভারী শীত বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। লাইবা।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনেক চক্রবর্তী, তার কাছ থেকে শীতের পরিস্থিতি জানছিলাম। এবারে যেতে চাই বগুড়ায়, সেখানে আছেন রাজীব সেলিম। রাজীব, বগুড়ার শীতের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। লাইবা, বগুড়ায় প্রচণ্ড শীত বইছে। আসলে উত্তরের শীতল যে হাওয়া, এই মৃদু শীতল হাওয়ার কারণে শীতের তীব্রতা অনেকটাই বেশি মনে হচ্ছে। বগুড়ার গতকাল যে তাপমাত্রা ছিল সেটি 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং সেটি আজকে 1 ডিগ্রি বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং সকাল 6টায় বগুড়া আবহাওয়া অফিসের তথ্য মতে সকাল 6টায় 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে বগুড়ার দিনের শুরু হলেও আসলে সূর্যের দেখা দিনভর মেলেনি। এই কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কোনোভাবেই কমেনি, বরং যেটি বলছিলাম যে উত্তরের শীতল হাওয়ার কারণে শীতের তীব্রতা অনেকটাই বেশি মনে হয়েছে। এর মধ্যেও আসলে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু বেরিয়েছেন, আর দিনভর রাস্তাঘাটে খুব বেশি মানুষ দেখা যায়নি। স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম মানুষ ছিল। আসলে খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হয়নি। আর এই যে মানুষগুলো বের হচ্ছে, খেটে খাওয়া যে মানুষগুলো বের হচ্ছে, এই মানুষগুলোই কিন্তু শীতজনিত বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে। এবং সেই জন্যই বগুড়ার যে দুটি হাসপাতাল রয়েছে সেই দুটি হাসপাতালে বিশেষ ইউনিট প্রস্তুত করা হয়েছে শীতজনিত রোগে যারা ভর্তি হবেন তাদেরকে সেবা দেওয়ার জন্য। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে শীত বাড়ার আগে থেকেই তাদের যে শীতজনিত রোগে যারা ভর্তি হবেন তাদেরকে সেবা দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। শীতল হাওয়া প্রবেশ করে ইউনিটগুলোতে সেই জায়গাগুলো বন্ধ করেছেন, হিটারের ব্যবস্থা করেছেন। এছাড়া বিভিন্ন রকম সেবা দেওয়ার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থাই তারা করেছেন। এবং সেই সাথে চিকিৎসকরা বলছেন যে পরিবারের যে শিশু এবং বয়স্করা রয়েছেন তাদেরকে বিশেষ যত্ন নিতে, উষ্ণ আবহাওয়ায় রাখতে। পরিবারের শিশু বৃদ্ধরাই আক্রান্ত হতে পারে এমন কথা কিন্তু চিকিৎসকরা বলছেন। এখন পর্যন্ত হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি হয়েছেন তাদের মধ্যে শিশু এবং বয়স্কই কিন্তু বেশি ছিল। এই পরিস্থিতিতেও কিন্তু আসলে শীতের যে তীব্রতা, এই তীব্রতাতেও কিন্তু কেউ কেউ রয়েছেন যারা শীত উপভোগ করতেই বেরিয়েছেন। আমরা দেখেছি খুব সকালে যারা বেরিয়েছেন খেজুরের রস খেতে, এবং বিভিন্ন মোড়ে মোড়ে পিঠা বিক্রি হয়, সেই পিঠাগুলো খেতে অনেকেই বেরিয়েছেন, সেই সাথে শীত উপভোগ করেন। এই যে শীত, তীব্র শীত, এই শীতেও কিন্তু কিছু কিছু মানুষের প্রার্থনায় থাকে যেন শীত আরো বাড়ে। এই কথা কিন্তু এই বিষয়টি অনেকের প্রার্থনায় থাকে। যেমন শীত বাড়লে খেজুরের রস বাড়ে, সে কারণে গাছিদের প্রার্থনায় থাকে যেন শীত বাড়ে। এছাড়া যারা মৌসুমী পিঠা বিক্রেতা রয়েছেন তাদের পিঠা বিক্রি বাড়ে শীত বাড়লে, সুতরাং তাদের প্রত্যাশায় কিন্তু শীত যেন বাড়ে সেটি রয়েছে। এই অবস্থাতেই আসলে একটি ঋতু শীত, একটি ঋতু যে ঋতু আসলে কারো জন্য সুখকর, কারো জন্য খুবই বেদনার। এরকম আমরা দেখেছি দিনভর যে ছিন্নমূল মানুষগুলো রয়েছে যারা রাস্তাঘাটে এবং রেল স্টেশনগুলোতে থাকে, তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর দিন পার হচ্ছে এই শীতের সময়টাতে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সব শেষ। লাইবা। চুয়াডাঙ্গা এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার শীত পরিস্থিতি। গ্রেপ্তারের প্রায় 15 ঘন্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান। সকাল 10টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল গ্রেপ্তারের পর সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে নেয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হন। থানার মূল ফটকে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে সেনা মোতায়েন করা হয়। প্লাস্টিকের সহজলভ্য পণ্যের কারণে নওগাঁয় দিন দিন বাঁশের তৈরি পণ্যের কদর কমেছে। একই সঙ্গে কমেছে এই খাতে জড়িত কারিগরদের চাহিদা, যাতে প্রতিনিয়ত লোকসানে খাত সংশ্লিষ্টরা। আব্বাস আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। গ্রামীণ জীবনে একসময় গৃহস্থালী, কৃষি ও ব্যবসার ক্ষেত্রে বাঁশের তৈরি সরঞ্জামের ব্যবহার থাকলেও এখন তা কমেছে। সময়ের ব্যবধানে আধুনিক জীবনধারায় স্থান বদল করেছে প্লাস্টিক পণ্য, এতে দিন দিন কমছে উৎপাদন। নওগাঁর মহাদেবপুর উপজেলার রায়দা দাসপাড়া গ্রামের বাঁশপণ্যর কারিগর অতীন কুমার কিশোর বয়সে বাপদাদার কাছ থেকে হাতে খড়ি তার। বেশ কয়েক বছর আগে কাজের চাপ থাকলেও বর্তমানে তা একেবারেই নেই।
অবস্থা ভালো না। আমার করে শিল্পী কাজ জাতি ব্যবসা করি আমরা, তাছাড়া কোনো উন্নতি আমার করে নাই, সব জিনিসের দাম বেশি। একই অবস্থা অন্যান্য কারিগরদেরও। তারা বলছেন গত 3 বছরের ব্যবধানে প্রতিটি বাঁশের দাম বেড়েছে 80 থেকে 100 টাকা পর্যন্ত, যাতে পুরো সপ্তাহ জুড়ে কাজ করে খরচ বাদে আয় হয় মাত্র 1,500 টাকা, যাতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এই পেশায় জড়িতদের। এগুলো একটা বাস যখন ছিল 50 টাকা, তখন একটা জিনিস বিক্রি করেছিলাম 40 টাকা 30 টাকা, তো আজকে একটা বাস 150 টাকা। আমাদের জিনিসের দাম অনেক কমে গেছে। প্লাস্টিক আসে, আমাদের একটু কাজের খুব ধীর গতিতে চলতেছে, সুবিধাজনক নয়, চলতেছে কোনো মতো আমরা ছেলে মেয়ে জীবনযাপন করি। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে কারিগরি প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার। এই বাঁশ বেত নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হয়, তো আমরা চাইলে কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি। তো এর বাইরেও কিন্তু আমাদের আর্থিক একটা খুবই সহজ শর্তে আমাদের ঋণ কার্যক্রম আছে, যেমন নারী উদ্যোক্তা হলে 5% সরল সুদে এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সরল সুদে আমরা ঋণ দিই। বাঁশ পণ্যের বাজার বাড়লেও স্থানীয় পর্যায়ে প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতা এবং কারিগররা সহায়তা না পাওয়ায় এই শিল্প বিলুপ্তির পথে রয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন নওগাঁ। নানা সংকটে হারিয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। আয় কমে যাওয়ায় পেশা বদলাতে বাধ্য হচ্ছেন তাঁতিরা। সুতাসহ উপকরণের মূল্য নির্ধারণ এবং স্বল্প সুদের ঋণ নিলে এই শিল্প সচল করা সম্ভব বলে মনে করেন তাঁত মালিকরা। তাই শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ঋণ দিচ্ছে তাঁত বোর্ড। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। অমিত হাসানের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের তাঁত শিল্প প্রাচীন ইতিহাস। একসময় তাঁতিদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হতো রং বেরঙের সুতায় বোনা চাদর, কাপড়, বেড কভার, গামছা, লুঙ্গি, ওড়নাসহ নানা পণ্য। কিন্তু এখন তৈরি হচ্ছে শুধু গামছা আর মশারি। স্বাধীনতার পর থেকেই বরিশালের গৌরনদী ও আগুলঝাড়া উপজেলায় শুরু হয় তাঁত বোনা। সে সময় প্রতিটি ঘরেই তাঁত ছিল 15 থেকে 20টি। দুই উপজেলার প্রায় 4 শতাধিক পরিবারকে ঘিরে গড়ে উঠেছিল সম্ভাবনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়ার পথে সেই ঐতিহ্য ও সম্ভাবনার দুয়ার। বর্তমানে এ শিল্পের সাথে যুক্ত মাত্র 25 থেকে 30টি পরিবার। আগুলঝরার গৈলা ইউনিয়নের বাসিন্দা নোমানুর রশিদ একচালা টিনের ঘরের মধ্যে 2টি তাঁতে বুনছেন গামছা। পূর্বপুরুষ থেকেই হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে জড়িত তারা। শুরুর দিকে 18টি তাঁত চলত তাদের এই বাড়িতে, কিন্তু এখন নানা সংকটের মুখে পড়ে আছে মাত্র 3টি। আমি আগুলঝরা গেছি, বিক্রি করতে পারি নাই, গইলে আইছি বিক্রি করতে, আবার লইয়ে বাড়িতে আইছি। এখন আমি এই যে তাঁতিদের মজুরি কিভাবে দেব? রং সুতার দাম বেশি, যার জন্য আমাকে পড়তে হয় না, দেখি আস্তে আস্তে বিরক্ত হইতেছে। এই যুগে প্রেক্ষাপটে আমাদের হ্যান্ডলুমের কাজ কেউ করতে চায় না, আমাদের লস প্রজেক্ট। কাঁচামালের বেশি দাম ও বিক্রির সময় দাম কম হওয়ায় লাভের মুখ দেখছেন না এ পেশায় জড়িতরা। সুতাসহ উপকরণের মূল্য নির্ধারণ এবং স্বল্প সুদে ঋণ দিলে এ শিল্প সচল করা সম্ভব হবে বলে মনে করছেন তাঁত মালিকরা। এখন প্রায় 10-12টা তাঁত চলে, তাও মাল বেচতে পারতেছি না আমরা। এখন ওই পাওয়ারলুমে যদি মেশিনের কোনো ট্রেনিং এবং এই আসতো, তাহলে এই প্রযুক্তিটা আরও আমরা চালিয়ে যেতে পারতাম। আমাদের তাঁত বোর্ড থেকে এক তাঁত প্রতি 40,000 টাকা দেয়। যদি ঋণটা একটু বাড়ানো হতো তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো। তাঁত বোর্ড বলছে ঋণ সহায়তার পাশাপাশি তাঁতিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়া হচ্ছে। আর এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ, ঋণ সুবিধা সহ নানা ধরনের উদ্যোগ রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনাদের উন্নত প্রশিক্ষণের জন্য আমাদের ট্রেনিং সেন্টার আছে, ওখানে যাওয়ার জন্য বারে বারে আমরা বলতেছি, ওনাদের সাথে মত বিনিময় সভা করতেছি, ওনাদের সাথে ওই যে ন্যায্য মূল্যে সুতা পাওয়ার জন্য এটার জন্য তাঁত বোর্ড ব্যবস্থা গ্রহণ করতেছে। সম্পর্কিত সহযোগিতা চাই তাদেরকে টিকিয়ে রাখার জন্য না, শুধু তাদেরকে আমরা ভবিষ্যতে সমৃদ্ধ করার জন্য এবং এই ঐতিহ্যটাকে সারা বাংলাদেশে নয়, শুধু বিশ্বের কাছে ফুটিয়ে তোলার জন্য আমরা যা যা কিছু করা লাগে আমরা প্রশাসনের পক্ষ থেকে সব কিছু করব। ক্রমাগত লোকসান, প্রয়োজনীয় পুঁজির অভাব, দফায় দফায় কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে বিলুপ্তির পথে এই তাঁত শিল্প। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাঁত শিল্পের পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল।
টাঙ্গাইলে প্রথমবারের মতো চাষ হচ্ছে ঔষধি গুণসম্পন্ন রোজেলা চা। পরীক্ষামূলকভাবেই মিলেছে অভাবনীয় সাফল্য। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় অনেক কৃষক এখন বাণিজ্যিকভাবে এই লাল চা চাষের স্বপ্ন দেখছেন। কৃষি বিভাগও বলছে রোজেলা চা চাষে বাণিজ্যিক ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। টাঙ্গাইলের ফসলি মাঠে অন্যরকম এক দৃশ্য। সবুজ পাতার মাঝে উকি দিচ্ছে গাঢ় লাল রঙের রোজেলা ফল। তবে এটি কোনো ফুলের বাগান নয়। স্থানীয়ভাবে একে মেস্তা বা চুকাই বলা হলেও বিশ্বজুড়ে এর পরিস্থিতি রেড টি বা রোজেলা চা হিসেবে। পরীক্ষামূলকভাবে 2 শতক জমিতে এই অর্থকরী ফসলের চাষ করেছেন টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা গ্রামের স্বর্ণপদক প্রাপ্ত কৃষক সানোয়ার হোসেন। ফলন ও চায়ের স্বাদ প্রত্যাশার চেয়েও বেশি। নেই কোনো যত্ন, নেই রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার। অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ঔষধি গুণে ভরপুর মানবদেহের জন্য উপকারী এই লাল ফুলের দামও তাই চড়া। বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায় তাহলে বাণিজ্যিকভাবে এটা এমন একটা জিনিস, এটা অর্গানিক। এখানে কোনো প্রকারের সার দিতে হয় না, কোনো প্রকারের কীটনাশক দিতে হয় না, শুধু লাগাই আসতে বললাম প্রকৃতির মাধ্যমে বড় হবে। আর কাটবো, এই যে দেখেন কাটার পরে এই অংশটা, এই বীজটা ফেলে দিয়ে এইটুকু শুকাইয়া আমি একটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম, হয়ে গেল। গরম করব, খাবো। সহজ চাষ পদ্ধতি, খরচ কম আর সহজেই ফল শুকিয়ে বানানো হয় চা। কিন্তু বাজারে এর চাহিদা অনেক। কৃষি অফিসের এমন উদ্বুদ্ধকরণ প্রচারণায় আগ্রহী হচ্ছেন অনেকেই। আমাদের বাড়ির আশেপাশে যে জায়গা আছে এবং আমি চিন্তা ভাবনা করছি, আমাদের জমি আছে, এখানে কিছু জায়গায় আমি রোজেলা চা চাষ করব। রোজেলা ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর সুস্বাদু টক মিষ্টি স্বাদ চা প্রেমীদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। কৃষি অফিসে যে সেটা এই চাটা আমি খাই, খাওয়ার পরে এটা স্বাদটা একটু অন্যরকম এবং ভালো লাগে। তো পরে যখন আমি শুনতে পারছি যে এখানে চাষ হয়, তার কারণে আমি একটু আগ্রহ করে আসছি। রোজেলা একটি উচ্চমূল্যের রপ্তানিযোগ্য ফসল। বাণিজ্যিক রূপ পেলে দেশের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধি হবে বলে দাবি কৃষি বিভাগের। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি তারা এটা উৎপাদন করে, তাহলে কিন্তু আমরা এটা কিন্তু বাইরে এক্সপোর্ট করতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিভাগ, আমরা এই ধারাবাহিকতায় কাজ করছি যে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ চুকাই বাইরে এক্সপোর্ট করব, রোজেলা এক্সপোর্ট করব চা হিসেবে, মানসম্মত চা হিসেবে। টাঙ্গাইলের রোজেলা চাষের সাফল্য প্রমাণ করেছে যে একটু বৈচিত্র্য আনতে পারলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। সরকারের সহযোগিতার পাশাপাশি সঠিক মোড়কজাতকরণ ও প্রচার পেলে লাল রঙের এই চা কেবল টাঙ্গাইলের নয়, সারা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। কাউসার আহমেদ, এখন মহিষমারা, টাঙ্গাইল। হিলিতে আগাম জাতের আলু তুলতে ব্যস্ত সীমান্তবর্তী এলাকার চাষিরা। লাভের আশায় আলু চাষ করলেও এবার বড় ধরনের লোকসানের আশঙ্কায় তারা। গেল বছরের তুলনায় প্রায় 4 গুণ কম দামে বিক্রি হচ্ছে এসব আলু। কোল্ড স্টোরেজ ও বাজারে পুরাতন আলুর সরবরাহ বেশি থাকায় নতুন আলুর দাম কম, এমনটি বলছেন ব্যবসায়ীরা। সোহেল রানার প্রতিবেদন। উপজেলার মাধবপাড়া এলাকায় প্রতি বছর আগাম জাতের আলু চাষ করেন কৃষকরা। তবে এবার শুরু থেকে আলুর দামের চিত্র ভিন্ন। লাভ নয়, বরং লোকসানের ভারে নুয়ে পড়েছে কৃষকের ব্যয়ের খাতা। গেল বছর এ অঞ্চলে প্রতিমন ক্যারেজ আলু 2400 থেকে 2600 টাকা দরে বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে মাত্র 600 টাকা মন দরে। আর রোমানা জাতের আলু 2800 থেকে 3000 টাকা বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 1200 টাকা মন দরে। ফলন ভালো হলেও প্রায় 4 গুণ দাম কমেছে আগাম জাতের আলুর। আগাম আলু লাগায় 2 টাকার আশায় দাম পাওয়ার জন্য, তো এবারে একটু লাগায় কোনো দাম নাই, দর নাই, সারের দাম বেশি, পানির দাম বেশি, কৃষকের দাম বেশি, এগুলা দিয়ে আমাদের কোনো পত্তা নাই। এবারে বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা প্রতি মন। এবার লস হচ্ছে 5 থেকে 6000 বা 8000 টাকা লস হচ্ছে। আলুর আবাদ তুলে আমাদের কোনো লাভ তো থাকলো, মানে আমরা লসের প্রতি এখন 1,30,000 বদলে অর্ধেক টাকাটা আসছে। আমরা এই আলুর দাম পাচ্ছি না এই কারণে যে স্টোরে প্রচুর পরিমাণ আলু আছে, পুরাতন আলু, এই জন্য আমরা এতে ঘাটতি গেছি। প্রতি বিঘায় 20 থেকে 25,000 টাকা খরচে ফলন মিলেছে 45 থেকে 50 মন পর্যন্ত। আর এসব আলুকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্থায়ী পাইকারি হাটেও কমেছে বিক্রি ও লেনদেন। গেল বছর প্রতিদিন 1 কোটি টাকার বেশি আলু বিক্রি হলেও এবার হচ্ছে মাত্র 20 থেকে 25 লাখ টাকা। চাহিদা না থাকায় এমন পরিস্থিতি বলছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। গত বছরে কিনছে 3000 টাকা মন, 2800 টাকা মন। আর এবছর পুরনো আলু থাকার কারণে আলু পুরনো আলু বিক্রি হচ্ছে 8 টাকা 9 টাকা, নতুন আলু বিক্রি হচ্ছে 15-16 টাকা কেজি। একসঙ্গে আগুর জাত আলুটা ওঠার কারণে
কৃষকেরা দাম পাচ্ছে না। অল্প দাম ভাই মোকামে খাওয়াছো না তো, অল্প দামে কিনবো না কি করবেন কম মোকামে নিয়ে যাও তো আমাকে খাচ্ছে, আমাকেও তো টেবিল টাকা শেষ। এদিকে আগাম জাতের আলু আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আগাম জাতের আলুটা আসলে সময় কম লাগে এবং সাশ্রয়ী, এবং কৃষকরা আসলে এই জন্য এই আগাম আলুর প্রতি দিন দিন উৎসাহী হচ্ছে, এবং আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি। সেক্ষেত্রে মাঠ মনিটরিং এবং যেসব আন্তঃপরিচর্যা আছে সময় মতো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত তাদেরকে সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছেন। সীমান্তবর্তী এলাকার এবার 150 হেক্টর জমিতে আগাম জাতের আলুর আবাদ হয়েছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করবে সরকার, এমন প্রত্যাশা এ অঞ্চলের চাষিদের। সোহেল রানা, এখন ইলি। সাভারের এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। পরে স্বাগত বক্তব্য দেন বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। এরপর শিক্ষা, নেতৃত্ব, গবেষণা ও জ্ঞান চর্চায় ভূমিকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বের জন্য দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে এই ইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন শিক্ষক শিক্ষার্থীরা। নরসিংদীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা। মেলায় শিক্ষার্থীদের 16টি স্টলে দেখানো হয় আধুনিক প্রযুক্তির নানান উদ্ভাবন। সকালে নরসিংদীর ন্যাশনাল কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান মেলায় খুদে বিজ্ঞানীদের স্টলগুলোর নানা উদ্ভাবন প্রদর্শন করা হয়। প্রস্তর যুগ থেকে শুরু করে আধুনিক মানব সভ্যতার প্রতিটি পরতে বিজ্ঞানের ভূমিকা ফুটিয়ে তোলা হয়। কার্বন নিঃসরণের মাধ্যমে বায়ুকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন, মালামাল বহনকারী রোবট, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা সহ নানান বিষয় গুরুত্ব পায়। এসব বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ আবিষ্কার তুলে ধরা হয় স্টলগুলোতে। এমন আয়োজন বিজ্ঞানের যাত্রাকে আরও গতিশীল করবে বলে আশা সকলের। সারা দেশে রোড শো কর্মসূচির অংশ হিসেবে খুলনা পরিদর্শন করেছে লাক্স সুপারস্টার 2025 চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। দুপুরে খুলনার দৌলতপুর বাজারে রোড শো নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যান্ড পার্টির বাজনার তালে বিভিন্ন মুদি দোকান পরিদর্শন, লাক্স পণ্য বিক্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং ভক্তদের সাথে কথা বলেন 4 সুপারস্টার ফাইনালিস্টরা হলেন আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরিন ইয়ুমনা ও নাজাহ নাওয়ার বিনতে নুরুল। তারা সকলকে জানান লাক্স সাবান কিনলেই পাওয়া যাবে লাক্স সুপারস্টার ফাইনাল দেখার টিকিট ও পছন্দের প্রতিযোগীকে দেয়া যাবে ভোট। এ সময় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। থাকবেন সবাই। ওকে, দিয়ে দেন। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।